গল্পের প্রথমেই চিং নামের এক ছেলেকে দেখানো হয়, যে কারো বিয়ের পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কাহিনী এখান থেকে চলে আসে 1994 সালে। চ্যাং তখন স্কুলে পড়ে। তার সাথে তার দুই বন্ধুকেও দেখানো হয়। এ হচ্ছে মিংহো, সে একটু মোটা, আর আরেকজনের নাম লিয়াও, সে স্বভাবে একটু ঘাড়তেরা টাইপের। চিং তার বন্ধুদের নিয়ে সারাক্ষণ দুষ্টামো ফাজলামো করতে করতে সময় কাটিয়ে দেয়। তার ক্লাসে একটা মেয়েকে দেখানো হয়, যার নাম চিয়া। চিয়া ক্লাসের টপার, তাই স্কুলের সব টিচার এবং স্টুডেন্টরাও তাকে খুব পছন্দ করে। চিংয়ের দুই বন্ধুও তাকে খুব পছন্দ করে, কিন্তু এসবে চিয়া খুব একটা কেয়ার করে না। এদিকে চিংয়ের আবার এসব মেয়েলি ব্যাপারে কোনো আগ্রহ নেই। সে হচ্ছে ব্যাক বেঞ্চার, মানে ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্র। ওর না আছে পড়ালেখার চিন্তা, আর না আছে কেরিয়ারের চিন্তা। চিং সারাক্ষণ তার বন্ধুদের সাথে দুষ্টমি ফাজলামিতে ব্যস্ত থাকে। একদিন টিচার ক্লাস করাচ্ছিল, কিন্তু চিং ক্লাসে মন না দিয়ে বাকি দুই বন্ধুদের সাথে দুষ্টমি করতে থাকে। আর এর জন্য টিচার রেগে গিয়ে ক্লাস থেকে তাদের বের করে দেয়। তখন স্কুলের হেড এসে তাদেরকে চরম বকাঝকা করতে থাকে। তারপর স্যার চিয়াকে ডেকে আনে এবং চিং আর তার বন্ধুদের বলে, আজ থেকে তোমরা চিয়ার পাশাপাশি বসবে, যাতে তোমরা পড়াশোনায় মন দিতে পারো। আর চিয়াকে বলে, তুমি তোমার মতো করে এদের গাইড করবে। কিন্তু চিয়ার এসব মোটেই পছন্দ হয় না, কারণ ক্লাসে লাড্ডু মারে এমন কারোর সাথে তাকে বসতে হবে ভাবতেই তার কেমন লাগে। তবু স্যার যেহেতু বলেছে, তাকে মানতেই হবে। এরপর থেকে তারা ক্লাসের পাশাপাশি বসতে শুরু করে। চিং এসবে কোনো ধ্যান না দিলেও তার দুই আকাইমা বন্ধু চিয়ার পাশাপাশি বসতে পেরে খুব খুশি, কারণ দুজনই চিয়াকে খুব পছন্দ করে। ক্লাসে চিয়ার একটা বান্ধবীও আছে, সে খুব ভালো ছবি আঁকতে পারে। কিন্তু চিং এসে তাকে নিয়েও ঠাট্টা করতে থাকে। সে বলে, কি আঁকছো এসব? এসবের কোনো ফিউচার আছে নাকি? এসব দেখে চিয়া চিংয়ের ওপর প্রচণ্ড রেগে যায় এবং চিংকে অনেক বোকাঝোকা করে, কিন্তু চিং কিছু না বলে সেখান থেকে চলে যায়। আসলে এই স্কুলের সব ছেলেই চিয়াকে কোনো না কোনোভাবে ইমপ্রেস করার ট্রাই করে। একজন তো রাতে সুজা চিয়ার বাসায় এসে বাঁশি বাজিয়ে তাকে পটানোর ট্রাই করে, কিন্তু চিয়া এসবে পাত্তা দেয় না। অন্যদিকে চিং গায়ে কোনো জামা কাপড় ছাড়াই তার পরিবারের সাথে খেতে বসে। তার বাবা বলে, তুমি এবারও এক্সামে লাস্ট হয়েছো, তুমি সারাক্ষণ দুষ্টমি আর মেয়েদের সাথে ফ্লার্টিং করার ধান্দায় থাকো, এবার থেকে একটু পড়াশোনায় মন দাও। চিং তখন কোনো কথাই বলে না। পরের দিন ইংরেজি ক্লাসের সময় টিচার সবাইকে বই বের করতে বলে, কিন্তু চিয়া তার ব্যাগ চেক করে দেখে আজ সে ইংরেজি বই আনতে ভুলে গেছে। আর আমরা তো জানি ক্লাসে বই না আনলে স্যারেরা কী হাল করে। চিং বুঝতে পারে চিয়া বই আনতে ভুলে গেছে, তাই চিং তার বই চিয়াকে দিয়ে নিজে দাঁড়িয়ে যায়। টিচার তখন শাস্তিস্বরূপ তাকে চিয়ার মাথার উপরে তুলে নিতে বলে এবং অনেক কথা শোনাতে থাকে। এসব দেখে চিয়ার অনেক খারাপ লাগে। সে চিংয়ের বই খুলে দেখে চিং সেখানে লিখেছে, চিয়াকে আরও কিউট লাগতো যদি সে বোকা না হতো। লেখাটা পড়ে চিয়া হাসতে থাকে। চিংয়ের এমন কর্মকাণ্ডে চিয়া তাকে নিয়ে ভাবতে শুরু করে। এ দেখে তার বান্ধবী বলে, চিংয়ের কথা ভাবছ নাকি? চিয়া আবার একটু লজ্জা পায়। একদিন চিং ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছে, তখন চিয়া তার কাছে গিয়ে বলে, তুমি কেন পড়াশোনায় মন দাও না? চিং বলে, আমি পড়াশোনায় মন দিলে আমি তোমার চেয়ে এগিয়ে যাব, তখন তুমি আর ক্লাস টপার হতে পারবে না। এই বলে চিং চলে যায়। কিছুক্ষণ পর চিয়া আবার চিংয়ের কাছে আসে। চিং তখন তার সাইকেল পরিষ্কার করছিল। তখন চিয়া বলে, এখানে ক্লাসের কিছু অ্যাসাইনমেন্ট আছে, আজ রাতে তুমি এগুলো কমপ্লিট করবে, পরীক্ষায় এগুলো তোমার অনেক কাজে আসবে। চিং বলে, আমার এসবের কোনো দরকার নেই। চিয়াও হার মানার পাত্রী না। সে বলে, যদি তুমি অ্যাসাইনমেন্ট করো, আমি তোমার সাথে সবসময় বন্ধুর মতো আচরণ করব। এটা শুনে চিং রাজি হয়ে যায়, কিন্তু বাড়ি গিয়ে সে অ্যাসাইনমেন্ট করার কথা ভুলে যায়। হঠাৎ মনে পড়তেই সে অ্যাসাইনমেন্ট নিয়ে বসে এবং নিজের মতো করে অ্যাসাইনমেন্ট করে পরের দিন তা চিয়াকে দিয়ে দেয়। অ্যাসাইনমেন্টের নমুনা দেখে চিয়া বলে, ঠিক আছে, কিন্তু পরের বার থেকে যা লিখবে সব বই থেকে লিখতে হবে। এরপর সে তাকে আরও একটা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দেয়। আসলে চ্যাং কখনো মন দিয়ে পড়াশোনা করেনি, তাই এসব করা তার জন্য অনেকটা কঠিন কাজই বলা চলে। কিন্তু চিয়ার কথাও সে ফেলতে পারবে না, তাই শত কষ্টে হলেও সে বই থেকেই অ্যাসাইনমেন্ট করতে থাকে। চিংকে এত সিরিয়াস দেখে তার মা খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ এই প্রথম সে তার ছেলেকে এত সিরিয়াসভাবে পড়তে দেখছে। এদিকে চিং এসব অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে পরের দিন চিয়াকে দিয়ে দেয় এবং টেবিলের উপরে মাথা রেখে শুয়ে পড়ে, কারণ অ্যাসাইনমেন্ট করার কারণে সে রাতে ঘুমাতে পারেনি। চিয়া অ্যাসাইনমেন্ট দেখে অবাক হয়ে বলে, ইউ আর এ জিনিয়াস। তার বন্ধুরাও পুরো শকড হয়ে যায়।
তখনই টিচার জানায় খুব শীঘ্রই এক্সাম হতে চলেছে। চিয়া চিংকে আরও অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় এক্সামের প্রিপারেশনের জন্য। চিং এবার কোমরে গামছা বেঁধে পড়াশোনায় লেগে পড়ে। সে অনেক জোরে জোরে ইংরেজি পড়তে শুরু করলে তার পাশের বাড়ির লোক এসে চিংকে পড়া থামিয়ে ঘুমিয়ে যেতে বলে, কিন্তু এসবে কান্না দিয়ে চিং তার পড়া চালিয়ে যায়। পরের দিন চিং চিয়াকে বলে, আজ যা কিছু পড়ছি 10 বছর পর আর তা আমাদের কোনো কাজে আসবে না। চিয়া বলে, সবসময় সব জিনিসকে ফায়দার নজরে দেখা উচিত নয়, কাজকে কাজের নজরে দেখাই শ্রেয়। চিং বলে, তুমি সবসময় বড়দের মতো কথা বলো। জবাবে চিয়া আর কিছু বলে না। এতদিনে তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়, আর এটা তার বন্ধু লিয়াও খুব ভালো করেই জানে। তাই সে চিংকে বলে, তুমি যদি আমার হয়ে চিয়াকে লাভ লেটার লিখে দাও তাহলে তোমার সারা বছরের কোল্ড ড্রিঙ্কসের খরচ আমি দেব। চিং তার বন্ধুর অফার লুফে নেয়। সে চিয়ার জন্য ইংরেজিতে লাভ লেটার লিখে। পরের দিন সুযোগ বুঝে চিং চিয়ার পেছনের টেবিলে লাভ লেটার দিয়ে দেয় আর বলে, এটা আমার বন্ধু দিয়েছে। চিয়া খুলে পড়তে শুরু করে। লেটারের মধ্যে বাচ্চামো টাইপের কথা লেখা ছিল, যেটা দেখে চিয়া বুঝে যায় এটা চিংয়ের কাজ, কারণ হাতের লেখাটাও চিংয়ের ছিল আর ইংরেজি বানানেও অনেক ভুল। চিয়া বলে, পরের বার থেকে লেটার লিখলে অবশ্যই ডিকশনারি দেখে লিখবে, যাতে আর ভুল না হয়। এছাড়াও যারা পড়াশোনায় ভালো না তাদের আমি পছন্দ করি না। আমার থেকে পড়াশোনায় যে বেশি ভালো করবে তাকেই আমি পছন্দ করব। চিং বলে, আমি ইচ্ছা করেই পড়াশোনা করি না। যদি আমি একবার পড়া শুরু করে দিই তাহলে আমি তোমাকেও টপকে যাব। তখন তাদের মধ্যে একটা চুক্তি হয়ে যায়। চিং বলে, এই টেস্ট এক্সামে যদি আমার মার্ক তোমার থেকে বেশি আসে তাহলে তোমাকে পনিটেল করে আসতে হবে। আর যদি তুমি আমার চেয়ে বেশি মার্কস পাও তাহলে আমি আমার চুল কেটে ছোট করে ফেলবো। আসলে পনিটেল করলে চিয়াকে অনেক সুন্দর দেখায় আর সবাই তাকে এই লুকে দেখতে বেশ পছন্দও করে। সব জানা সত্ত্বেও সে ইচ্ছা করেই পনিটেল করে না। তো চুক্তি অনুযায়ী চিং দিন রাত এক করে পুরোদমে তার পড়াশোনা চালিয়ে যায়। আর ফাইনালি এক্সামের দিন এসেও যায়। চিং এবার খুব ভালো করেই এক্সাম দেয়। রেজাল্টের দিন চিয়া হাত উঁচু করে চিংকে জানায় চিয়াই তার চেয়ে বেশি মার্কস পেয়েছে, মানে চিং হেরে গেছে। আর চুক্তি অনুযায়ী তাকে তার চুল একদম জিরো সাইজ করতে হয়। সবাই চিংয়ের এই লুক দেখে হাসতে থাকে। চিয়াও সবার সাথে তাল মিলিয়ে মজা নেয়। কিন্তু চিং এবার খুব ভালো রেজাল্ট করেছে, এজন্য চিয়া তাকে খুশি করতে তার চুল পনিটেল করে আসে। চিয়ার এই লুক দেখে চিং সহ বাকি সবাই হা করে তাকিয়ে থাকে। তখন চিং নিজের প্রতি একটু কনফিডেন্স পায়। সে ঠিক করে নেয় এখন থেকে সে পড়াশোনায় শ্রম দেবে। তো একদিন সবাই ক্লাস করছিল, তখন গার্ড এসে বলে, তোমাদের মধ্যে কেউ একজন টাকা চুরি করেছে, তাই সবার পকেট চেক করা হবে। তখন চিং আর তার বন্ধুরা বলে, তুমি এটা করতে পারো না, এটা করলে সবার প্রতি সবার বিশ্বাস ভেঙে যাবে। চিয়াও চিংয়ের পক্ষেই সমর্থন দেয় আর ক্লাসের সবাই মিলে গার্ডকে ব্যাগ দিয়ে মারতে শুরু করে। তার শাস্তি স্বরূপ চিয়া এবং বাকি সবাইকে হাত উপরে করে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। অন্যদের জন্য বিষয়টা নর্মাল হলেও এবারই প্রথম চিয়া এভাবে বাইরে দাঁড়িয়ে আছে। এর জন্য চিয়ার খারাপ লাগছে। সে কান্না শুরু করে দেয়, কিন্তু চিং তাকে উৎসাহ দিয়ে বলে, তুমি যা করেছো ভালো করেছো, তুমি অনেক সাহসী একটা মেয়ে। চিংয়ের এমন কথা শুনে চিয়া ফিক করে হেসে দেয়। আর এভাবেই তাদের স্কুলের দিনগুলো শেষ হয়ে যায়। আজ তাদের বিদায় অনুষ্ঠান, তাই সবাই সবার সাথে সময়টাকে উপভোগ করে। তারপর ইন্টার্ন এক্সামের মধ্য দিয়ে তাদের স্কুল জীবনের ইতি টানে। এক্সাম শেষে চিয়া এবং তার সব বন্ধুরা মিলে ট্যুরে যায়। সেখানে চিয়া এবং চিং দুজনেই অনেক খুনসুটি আর মজা করে সময় কাটিয়ে দেয়। তাদের মধ্যে কেউ কেউ হায়ার স্টাডির জন্য বাইরের দেশে যাওয়ার কথা বলে। চিং বলে, আমি এমন কিছু করতে চাই যা দিয়ে দেশের মঙ্গল হবে। দেখতে দেখতে এক্সামের রেজাল্ট চলে আসে। চিং এসে দেখে চিয়া মন খারাপ করে কান্না করছে। চিয়া বলে, ছোটবেলা থেকে আমি শুধু পড়ে গেছি, আর আজ আমি যে কলেজে অ্যাডমিশন নিতে চেয়েছিলাম সেখানে আমার অ্যাডমিশন হয়নি। চিং বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। চিয়া বলে, দয়া করে এখন বলো না তুমি আমাকে ভালোবাসো। পরের দিন চিয়া এবং চিংকে যার যার কলেজের ট্রেনের জন্য ওয়েট করতে দেখা যায়। চিং চিয়াকে বলে, ভুলেও কখনো কোনো ছেলের সাথে ডেট করবে না। এরপর তারা তাদের নতুন গন্তব্যে চলে যায়। চিং এখন কলেজের হোস্টেলে থাকে। এখানে তার অনেক রুমমেটও আছে। এখান থেকেই চিং আর চিয়ার জীবনের মোড় পরিবর্তন হতে শুরু করে। চিং খাবারের টাকা বাঁচিয়ে প্রতি রাতে চিয়ার সাথে কথা বলে। চিং সবসময় চিয়াকে একটা কথাই বলে, তুমি কখনো কোনো ছেলের সাথে ডেট করবে না, পার্টিতে কোনো ছেলের সাথে ডান্সও করবে না। এসব শুনে চিয়া বলে, এসব বাদ দিয়ে অন্য কিছু বলো। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। ক্রিসমাসের ছুটিতে দুজনেই তাদের বাড়িতে ফিরে আসে। দুজনেই দুজনের সাথে ভালো সময় কাটায়। এক এক দিন এক এক জায়গায় ঘুরে বেড়ায়। চিং বলে, আমি তোমাকে ভালোবাসি।
চিয়া বলে, তুমি আমাকে যেমন ভাবছো আমি আসলে তেমনটা না, তুমি আমার কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু না। চিং বলে, আমি তোমাকে এভাবে বলতে চাইনি। পরে চিং বড় একটি ফানুসের মধ্যে লিখে, আমি তোমাকে ভালোবাসি। চিয়া বলে, তুমি কি আমার উত্তর জানতে চাও? তখন চিং বলে, জানার ইচ্ছা নেই, আমি আমার মতো করে সবসময় তোমাকে ভালোবেসে যাব। তারপর তারা দুজন মিলে ফানুসটিকে আকাশের পানে উড়িয়ে দেয়। তো এভাবেই আর অনেকটা সময় কেটে যায়। চিং মনে করে চিয়াকে অন্য কোনো উপায়ে ইমপ্রেস করতে হবে। সে আবার ব্রুসলির অনেক বড় একজন ফ্যান। সে সিদ্ধান্ত নেয় সে বক্সিং কম্পিটিশনে অংশ নেবে। এজন্য সে চিয়াকে কল করে সব জানায়, কিন্তু চিয়া তাকে বারণ করে, কারণ সে চায় না তার জন্য চিং আঘাত পাক। কিন্তু চিং তার কথা শোনে না। সে ওই বক্সিং কম্পিটিশনে যায় যেখানে তাকে অন্য একজনের সাথে ফাইট করতে হবে। চিং মনে করে সে খুব সহজে জিতে যাবে, কিন্তু ফাইটের সময় তার প্রতিদ্বন্দ্বী তাকে খুব বাজেভাবে মারতে শুরু করে। এদিকে চিয়াও হন্তদন্ত হয়ে তার ম্যাচ দেখার জন্য আসে, কিন্তু চিং খুব বাজেভাবেই হেরে যায়। তারপর চিয়া বলে, এটা কি তোমার কাছে ফান মনে হয়? তুমি কি বাচ্চা? তোমার উচিত এসব বাচ্চামো স্বভাব ছেড়ে দেয়া। চিং বলে, ও আমি বাচ্চা, তাই আমি এতদিন তোমার পেছনে পড়েছিলাম। এসব বলে চিং রাগ করে সেখান থেকে চলে আসে। চিয়া ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু চিং আর ফিরে আসে না। এখান থেকেই তাদের মধ্যে বড় একটা দূরত্ব তৈরি হয়। আর এই খবর জানাজানি হলে চিংয়ের বন্ধু লিয়াও চিয়াকে ফোন করে তার জন্য কোনো চান্স আছে কিনা জানতে চায়। তার আরেক বন্ধু মিংহো তো চিয়ার সাথে দেখা করতেই চলে আসে এবং প্রপোজও করে ফেলে, কিন্তু চিয়া কোনো উত্তর দেয় না। তারপর তারা আরও কয়েকবার দেখা করে, আর এটা চিং জেনে ফেলে। সে মনে করে তারা একে অপরের সাথে ডেট করছে। তো চিয়া একদিন খেয়াল করে একজোড়া কাপল ঝগড়া করছে, কিন্তু পরক্ষণেই তারা একে অপরকে জড়িয়ে ধরে। এটা দেখে চিয়া বুঝে যায় তার সাথে চিংয়ের কথা বলে সবকিছু ঠিক করে ফেলা উচিত, কিন্তু ইগুর কারণে কেউ কাউকে কল করে না। বছর কেটে যায়, 2 বছরে কেউ কাউকে একটি বারের জন্য কল করেনি। তো একদিন অনেক বড় ধরনের একটা ভূমিকম্প হয়। এর ফলে চিংকে চিয়ার জন্য চিন্তিত হয়ে তার নাম্বারে কল করতে চায়, কিন্তু হোস্টেলের ভিতরে নেট না থাকায় চিং দৌড়ে রাস্তায় আসে এবং চিয়াকে কল করে। উপাস থেকে চিয়া কল রিসিভ করে বলে, আমি ঠিক আছি, 2 বছর তুমি কেন কোনো কল করোনি? ফোনের উপাস থেকে চিং বলে, তুমিও এই 2 বছরে একবারের জন্য খোঁজ খবর নেওনি। চিং আরও বলে, তোমার বিএফ কেমন আছে? চিয়া বলে, আমি কখনো কারোর সাথে ডেট করিনি। চিং এতদিন ধরে মনে করত তার বন্ধু মিংহো চিয়ার সাথে ডেট করছে। চিয়া বলে, আমি কখনো ওর সাথে সম্পর্কে জড়াইনি, আমি সবসময় ওর মাঝে তোমাকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তোমাকে পাইনি। চিং বলে, তাহলে আমার সাথে কেন দূরত্ব তৈরি করলে? চিয়া বলে, আমরা দুজনে একসাথে অনেক সময় কাটিয়েছি, আমরা একসাথে কতদিনের স্মৃতি তৈরি করেছি যা আমার কাছে ম্যাজিকের মতো ছিল, কিন্তু যখনই আমাদের সম্পর্ক আগে বাড়তে থাকলো ম্যাজিকটাও শেষ হতে থাকলো, যা আমি কোনোভাবেই চাইনি। তখন চিং দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরের জন্মে বা প্যারালাল ইউনিভার্সে যেন আমরা আবার এক হতে পারি। ওদিকে চিয়াও যেন মৌন সম্মতি জানায়। তারপর কেটে যায় আরও কিছু সময়। এর মধ্যে দুজনের গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যায়। সবাই যার যার ইচ্ছা মতো জব খুঁজতে শুরু করে, কিন্তু চিং এসবের বিপরীত। সে রাইটার হয়ে বই লিখতে চায়। সে তার জীবনের সাথে ঘটে যাওয়া সব স্মৃতিগুলো লিখতে শুরু করে। চিংয়ের ব্যাচের সবাই কিছু না কিছু করতে চেয়েছিল। এখন তারা লাইফের সাথে সবকিছু কম্প্রোমাইজ করে জব করছে, কিন্তু তাদের মধ্য থেকে একজন খুব বড় আর্টিস্ট হয়ে যায়, যে কিনা স্কুল লাইফে চিয়ার ফ্রেন্ড ছিল। সে খুব ভালো ছবি আঁকতে পারত। চিং বর্তমানে আসে। চিং কারো বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়ে পার্টিতে জয়েন করে। এখানে সে তার ক্লাসের সব বন্ধুদেরই দেখতে পায়, যেটাকে এক প্রকার রিইউনিয়নও বলা যায়। তখনই স্টেজে সাদা ড্রেস পরে একজোড়া কাপল আসে। হ্যাঁ, আজ চিয়ার বিয়ে, কিন্তু সেটা চিংয়ের সাথে নয়, অন্য কারোর সাথে। চিয়ার হাসিমুখী বলে দিচ্ছে সে বিয়েতে অনেক খুশি। চিয়াকে খুশি দেখে চিংও খুশি হওয়ার ভান করে মিথ্যা হাসি দেয়, আর মনে মনে ভাবতে শুরু করে শুধু পূর্ণতা পেলেই সেটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা মানে নিজের ভালোবাসার মানুষটির খুশিতে নিজে খুশি হতে পারা। সবশেষে ছবি তোলার জন্য সবাই একসাথে হয়। তখন তাদের মধ্য থেকে একজন চিয়ার হাজব্যান্ডকে বলে, আপনি কি চিয়াকে সবার সামনে কিস করতে পারবেন? চিয়ার হাজব্যান্ড বলে, হ্যাঁ পারবো, তবে সবার প্রথমে তোমাকে আমায় কিস করতে হবে। আর এটা চিং শুনে ফেলে। সে চিয়ার হাজব্যান্ডের উপর ঝাঁপিয়ে পড়ে কিস করতে। তাদের এই সিন দেখে সবাই হাসতে শুরু করে। এরপরে চিং চিয়ার সামনে এসে বলে, আমি সবসময় বাচ্চাদের মতোই আচরণ করব। এরপর তারা একে অপরের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে, যা তাদের কাছে কোনো মূল্যবান সম্পদের চেয়ে কম কিছু নয়।
তারা তাদের মুহূর্তগুলো মনের গহীনে লুকিয়ে রাখে। হয়তো তারা এক হতে পারেনি, কিন্তু তাদের মনে একে অপরের জন্য সম্মান আর ভালোবাসা একটুও কমেনি। আসলে বাস্তব জীবনেও এটাই হয়, যেখানে সব জিনিসের হ্যাপি এন্ডিং হয় না, কিন্তু তার মানে এই নয় যে জীবনের সব অর্জন শেষ হয়ে গেছে। জীবন ঠিকই তার মতো করে চলার রাস্তা তৈরি করে নেয়। বাস্তবতাকে মেনে নিয়ে নতুন করে জীবন শুরু করতে পারলেই জীবন সুন্দর। আশা করি আজকের গল্পটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আপনারা যদি আরও এমন রোমান্টিক স্টোরি পেতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।